আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের লোকেদের হালচাল দেখে না আমার মাঝে মাঝে মনে হয় আমি পাগলাগারদ থেকে একবার ঘুরে আসি। এই যে আপনাদের টাকলা ফুয়াদ, তিনি স্বপ্ন দেখেন কাশিমপুর কারাগারে শেখ হাসিনার ফাঁসি হচ্ছে। তিনি নিজেকে ব্যারিস্টার হিসেবে এ করেন। আবার তিনি এও একটা বক্তৃতা ছেড়েছেন যে রয়টার্স নাকি বট বাহিনী। তো আমি এর কথাবার্তা শুনে আমি ভাবলাম না, হয় ও পাগল হয়েছে আর নইলে পরে আমি পাগল হয়েছি। তার বাংলাদেশের কথা তো সরকারের কথা ছেড়েই দিলাম, সাধারণ মানুষ নয় জানলো না। এই বাংলাদেশে প্রত্যার্পণ চুক্তি নিয়ে এত কথাবার্তা হচ্ছে, অথচ সরকারের ঘরেই কিন্তু প্রত্যার্পণ চুক্তি রয়েছে। পুরোটা পড়তে হবে না, আমি বলে দিচ্ছি। অনুচ্ছেদ 13A/1 এটা দেখে নিন। ওখানে পরিষ্কার করে লেখা আছে, যদি বাংলাদেশ বা ভারতে কোনো কনভিক্টেড আসামি অন্য দেশে পালিয়ে যায় এবং সেই কনভিক্টেড আসামিকে যদি ফেরত পাঠাতে চায় তাহলে পাঠাতে পারে। 2 অনুচ্ছেদ 13(1)(2) যেটা 2তে লেখা আছে যে সেক্ষেত্রে কি করতে হবে, মামলার সমস্ত ডকুমেন্ট এবং সে যে তার মামলা কিভাবে করা হয়েছে সেই তার সমস্ত ডকুমেন্ট সেই দেশকে দিতে হবে, হয় ভারত, যার কাছে প্রত্যর্পণ চাইছে, হয় ভারত নয় বাংলাদেশ, তাকে দিতে হবে। এবার 3 নম্বর চুক্তির ধারায় আছে, সাবক্লজে ধারা আছে, তাতে রয়েছে যদি সেই সংশ্লিষ্ট দেশ যদি মনে করে যে তাকে ফাঁসি কাটে ঝোলানো হবে না বা তার মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এরম যদি নিশ্চয়তা পাওয়া যায়, তাহলেই একমাত্র বন্দি বিনিময় হতে পারে। তবে প্রথম শর্ত, তাকে অপরাধী হতে হবে সরকারের বিচারে এবং বিচার প্রক্রিয়ার সমস্ত কাগজপত্র দিতে হবে। এবার আপনারা আমায় বলুন, শেখ হাসিনা এদেশে এসছেন কে দিয়ে গেছে? দিয়ে গেছে সেনাবাহিনী প্রথমে হেলিকপ্টারে করে, তারপরে বিমানে করে হিন্ডন এয়ারবেসে দিয়ে গেলেন। তখন তিনি প্রধানমন্ত্রীর মর্যাদাতেই তাহলে এখানে তিনি আছেন। এটা আমি প্রথম বলেছিলাম যে সর্বদল বৈঠক ডাকা হয়েছে, প্রথম আমি কিন্তু ব্রেক করেছিলাম এটা। তারপরে জানা গেল সবাই লিখলো সর্বদল বৈঠক। আর একটা সর্বদল বৈঠক হতে পারে, আমি যেটা বলছিলাম ফেরার ব্যাপারে তো আর সর্বদল বৈঠক তো দরকার নেই, আর একটা সর্বদল বৈঠক হতে পারে। বাংলাদেশের কি কলাকীর্তির কথা আমি ছেড়ে দিলাম, এরা সাধারণ মানুষ টু সরকার সব হচ্ছে গয়াকা দন্তের 9 হর্ষ। হয় আমায় পাগলখানায় যেতে হবে আর নইলে তাদেরকে পাগলখানায় যেতে হবে, দুজনের একটা, মধ্যিখানের কিছু নয়। তো এই যে এত দেশের ছোটাছুটি, সারা বিশ্ব ঘুরে ফেললেন আমাদের নরেন্দ্র মোদী, কি জন্য? একটা সলিডারিটি দেওয়ার জন্য। যদি ভারত কোনো রকম পাকিস্তান বা বাংলাদেশে কোনো রকম তাদের মিসঅ্যাডভেঞ্চারের জন্য যদি একটা অ্যাকশন নেয়, তাহলে ইউরোপিয়ান দেশগুলো যাতে ভারতের পাশে থাকে এবং লাতিন আমেরিকা এবং আফ্রিকান কান্ট্রিগুলোতে। তিনি কোথায় কোথায় গেছেন এবার খোঁজ নিন আপনারা।
তিনি যে 12 দিনের সফর করলেন, কোথায় কোথায় গেছেন। এবার ধরুন আমি আসি আর একটা এর কথায়, মানে ওই আর সর্বদলীয় বৈঠকের কথায়। তিনি যাচ্ছেন, তাতে সর্বদলীয় বৈঠকের ব্যাপার নেই, তিনি তার দেশে ফিরে যাচ্ছেন, সর্বদলীয় বৈঠকের দেখার কথা নেই। এখন যদি তিনি দেখেন যে তাকে কোনোভাবেই ঢুকতে দেওয়া হচ্ছে না, তিনি তো আর ধাক্কা মেরে ভেঙে ঢুকবে না, আর ভারতবর্ষ সেভাবে ছাড়বেও না। পরিষ্কার কথা, সেভাবে ছাড়বে না। ভারতবর্ষ তার নিরাপত্তা নিশ্চিত করে তবে ছাড়বে। তা ভারতবর্ষ মোটামুটি ভেতরে ভেতরে কাজ করছে। আমি আপনাদের একটা প্রশ্ন করি, এর জবাব আপনারা দেবেন। শেখ হাসিনা আমাদের দেশে এখনো প্রধানমন্ত্রী মর্যাদায়, এবং আমরা তাকে ম্যাডাম প্রাইম মিনিস্টার বলি, এবং সবাই তাকে প্রধানমন্ত্রী হিসেবেই তাকে রেখে দিয়েছে। তার পেছনে মাসে আমাদের খরচা হয় 35 কোটি টাকা, সমস্ত খরচ নিয়ে, তার স্টাফ, তাদের বেতন, তার খাওয়া দাওয়া, তার চলাফেরা, তার সমস্ত চিকিৎসা সমস্ত কিছু নিয়ে মাসে 35 কোটি টাকা আমাদের খরচা হয়। আমি খরচার কথা বলছি না, আমি বলছি একটা প্রধানমন্ত্রীর যে খরচ হয় প্রতিদিন, আমাদের প্রধানমন্ত্রী হয়তো তার থেকে একটু বেশি, তার স্টাফ বেশি, তার খরচা একটু বেশি, আর শেখ হাসিনা স্টাফ কম, তার খরচা কম। যদি 3 গুণ স্টাফ হয় তাহলে নরেন্দ্র মোদীর মতোই হয়ে যাবে, কারণ নরেন্দ্র মোদী যা খান তা সেই একই খাবার তো তিনি খান, কেউ তো আর বেশি কম খাওয়ার ব্যাপার নেই, দুজনেরই বয়স হয়েছে। তো এখন তিনি যদি, এটা আমার কথা, মানে আমি বলছি এটা হাইপোথেটিক্যালি, যে তিনি যদি মনে করেন যে আমি তো বাংলাদেশে ঢুকতে পারছি না, তিনি প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষকে একটা চিঠি দিলেন যে আমি দেশের প্রধানমন্ত্রী, আমাকে মৌলবাদী দল এবং তার সঙ্গে মিলিত হয়েছে একটি রাজনৈতিক দল, দুজনে মিলে আমাকে সরকার থেকে উচ্ছেদ করেছে, সেনাবাহিনী কোনো মতে আমাকে এখানে রেখে দিয়ে গেছে। 1971 সালে আপনারা আমার বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ ভারত স্বাধীন করে দিয়েছিল। 2024-এ আবার পরাধীন হয়ে গেছে। আমাকে আমার স্বাধীন বাংলাদেশে ফিরিয়ে দিন। 10 লাইনের একটি চিঠি যেই দিয়ে দেন, ভারত তো ওঁত পেতে বসে আছে। এই যে মোদিজি বিশ্ব ভ্রমণ করছে, সেটা কি জন্য? সেটা করছেন এই জন্য যে যদি পাকিস্তান এবং বাংলাদেশের ওপরে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড ভারতবর্ষ দেখায়, তাহলে অ্যাটলিস্ট ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, আপনার ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকান কান্ট্রিগুলো যাতে ভারতবর্ষের পাশে থাকে। ইন্ডিয়া, চায়না, রাশিয়া তো আছেই, ছেড়ে দিন, আমাদের পেছনের দেশগুলো আমাদের সঙ্গে আছে, ভিয়েতনাম থেকে ফিলিপিন্স অব্দি সমস্ত আমাদের সঙ্গে রয়েছে। সেদিনকে তো ইন্দোনেশিয়া গেছিলেন, দেখলেন তো আমাদের প্রধানমন্ত্রী কি সম্মান পেলেন। তো যাই হোক, তখন তো পালে বাঘ পড়ার মতো অবস্থা হয় মশাই। তখন এই সরকার, আমি কালকে বলছিলাম না, আজকে আমি বলবো যে যদি একান্তই কিছু ঢুকতে না দেয় তাহলে পরে কি হতে পারে। যদি আপোষে মীমাংসা হচ্ছে সব থেকে ভালো, ভারত আপোষে মীমাংসা করতে চাইছে,
আপোষে মীমাংসা কিন্তু 71 সালেও করতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধী। ভুট্টো কিন্তু মীমাংসার মধ্যে যাননি। ইয়াহিয়া খানের নির্দেশে আর ভুট্টোর উস্কানিতে কিন্তু এই যুদ্ধ হয়েছিল। 13 দিনের যুদ্ধে সব ফয়সালা হয়ে গেল। 93,000 প্যান্ট খুলে রোদে শুকিয়ে দিল ভারত। এবার তো একেবারে প্যান্ট তো খুলবে না, প্যান্টের সঙ্গে আর যা যা আছে সব খুলে নেবে। তো এখন শুধু একটা চিঠির অপেক্ষা। আমি মনে প্রাণে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি চিঠি দিন। তার সঙ্গে যখন রাজনাথ সিং এবং যখন অজিত দোভালের কথা হয়েছিল, তখন তার দিকে চেয়ে অজিত দোভাল মুচকি হেসে বলেছিলেন, আপনি যা চাইবেন তাই হবে এবং আপনাকে আমরা সব জানিয়ে যাব। এবং প্রধানমন্ত্রীও নির্দেশ আছে তাকে সব জানিয়ে সমস্ত ব্যবস্থা করতে হবে। তার দেশ, তাকে অজান্তে রেখে কোনো কাজ যেন না করা হয়। অর্থাৎ তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রীকে সস্থানে বসানোর জন্য ভারতবর্ষ যা যা করার তাই করবে। 71 সালে যা হয়েছিল, অত শক্তিশালী তো আপনাদের সেনাবাহিনী নয়। আর তারপরেও আপনারা আমাকে তো গুজববাজ বলেন, ছেড়ে দিন। এখন একেও বট বাহিনী বলতে শুরু করে দিয়েছে। এবার আপনারাও সবাই বট বাহিনী বলুন। রয়টার্সের ওই জন্য আমি কিন্তু প্রথমেই আমি গতকালকে একদম রয়টার্সের পূর্ণ বিবরণ দিয়ে দিয়েছিলাম। তার স্থাপনা কবে হয়েছিল, কি করেছিল, তার নাম কি, চেয়ারম্যান কি, তার অফিস কোথায় আছে, তার কদিন ধরে ইন্টারভিউ নিয়েছে, সব আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে বলছে বট বাহিনী। তো তারা তো আমাকে তো গুজববাজ বলবেই। এখন যদি একটা চিঠি একটা দিয়ে দেন উনি, আমি আপ্রান্ত চাইছি ঈশ্বরের কাছে, ঈশ্বর আপনি একটা চিঠি কোনো রকমে ওনাকে সজ্ঞানে লিখিয়ে দিন, টু দ্য প্রাইম মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, একটা চিঠি লিখে দিন। তাহলে খেল খতম, পয়সা হজম, ওয়াকার সমেত লম্বা লম্বা সমস্ত প্যান্টগুলো, জামাগুলো আর যা আছে সব করে লাগিয়ে দিয়ে সব হাতে হাত করা পরিয়ে সব নিয়ে চলে আসবে যুদ্ধবন্দী। এবার 2 বছর থাক এখানে। পাকিস্তানকে 4 বছর রাখা হয়েছিল, এখানে 2 বছর রাখবে। আর জামাত যত আছে ভেতরে সেগুলো আমাদের ওখানকার আছে না, দক্ষিণ দিনাজপুর থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ অব্দি, ওখানে যত আছে সেনাবাহিনী আমাদের সব সাইজ করে দেবে। যখন ঢুকবে তো 4 দিক দিয়ে ঢুকবে, কোন দিকে কে সামলাবে, কে সামলাবে? জাগিয়ে এখন হাসি মস্করার মধ্যে দিয়ে এটা আমি বলে দিলাম, কিন্তু মনে প্রাণে প্রার্থনা করুন উনি যে চিঠিটা দেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বলেছেন ঠিক কবে এবং কিভাবে তিনি ফিরবেন। গত 28শে জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন 2026 সালের মধ্যে তিনি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বাংলাদেশে ফিরবেন। এনডিটিভি সহ এর আগে শেখ হাসিনার যতগুলো সাক্ষাৎকার ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলো ছিল ইমেল ইন্টারভিউ। এই প্রথম শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে টেলিফোন ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন কখন ও কিভাবে বাংলাদেশে ফিরবেন। রয়টার্সে প্রকাশিত ওই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে আত্মসমর্পণের জন্য দলীয় সহকর্মীদের নিয়ে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা, যার অর্থ হলো শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন স্বেচ্ছায় ফিরে এসে তিনি ও তার দলের নেতারা আদালতে আত্মসমর্পণ করবেন। শেখ হাসিনার আশঙ্কা দেশে ফিরে তাকে গ্রেপ্তার করা হতে পারে কিংবা মেরে ফেলা হতে পারে। তা সত্ত্বেও তিনি দেশে ফিরে আসবেন সেটি চূড়ান্ত করে ফেলেছেন। তবে মৃত্যুদণ্ড সত্ত্বেও শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের পরিকল্পনা নিয়ে ঢাকার সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন।
তার ফেরার পর পরিস্থিতি কি হবে সেটার ভার বাংলাদেশের সরকার উপর নয়, বরং জনগণের উপরে তিনি ছেড়ে দিতে চান। প্রশ্ন হলো, কোন প্রক্রিয়ায় ডিসেম্বরে একযোগে দলের নেতাদের নিয়ে আদালতের মুখোমুখি হবেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী? আর শেখ হাসিনা ফিরলে তখন কি হতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 28শে জুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটিতে সরকার নির্বাহী আদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেটি বেশ সাড়া ফেলেছিল। বিশ্বের কমপক্ষে 30টি দেশে 97টি সংবাদ মাধ্যমে এই সাক্ষাৎকার ছাপা হয়েছিল। এমনকি রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এনডিটিভির বরাত দিয়ে ওই সাক্ষাৎকারটি প্রকাশ করেছিল। দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ওই সাক্ষাৎকারটি এতটা সাড়া ফেলার বড় কারণ ছিল সেই সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো দেশে ফেরার সময়সীমা ঘোষণা করেছিলেন। বলেছিলেন তিনি চলতি বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। এমনকি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকা সত্ত্বেও তিনি বিচারের মুখোমুখি হবেন। দর্শক, 24-এর 5ই আগস্ট থেকে শেখ হাসিনা দিল্লিতে আছেন। সেখান থেকে গত 2 বছরে বেশ কয়েক দফায় বহু ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। তবে সে সাক্ষাৎকারগুলো ছিল ইমেলে দেয়া। শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার প্রায় ঘণ্টাব্যাপী টেলিফোন সাক্ষাৎকার দেন 78 বছর বয়সী শেখ হাসিনা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, শেখ হাসিনা নিজে এবং দলের সিনিয়র নেতারা যারা বাংলাদেশের বাইরে আছেন তারা সবাই ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। শেখ হাসিনাকে কোট করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা মনে করেন দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি তাকে হত্যাও করা হতে পারে, তবুও তাকে ফিরতে হবে। তিনি বলেছেন, তবু আমাকে যেতেই হবে। প্রশ্ন হলো, শেখ হাসিনা ফেরার ব্যাপারে কেন এতটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন? শেখ হাসিনা অভিযোগ করেছেন তার দলের নেতাকর্মীরা প্রচন্ড নির্যাতনের শিকার হচ্ছেন। যদি মৃত্যু হয় কিংবা তাকে মেরে ফেলা হয় তা সত্ত্বেও তিনি চান সে মৃত্যু যেন নিজ দেশের মাটিতে হোক, যেখানে তার বাবা মাকে কবর দেওয়া হয়েছে এবং যেখানে তাদের রক্ত ঝরানো হয়েছে। শেখ হাসিনা বলেছেন তার ফেরার পর কি হতে পারে তা নিয়ে তিনি বিচলিত নন, কারণ আগেও তার কারাগারে থাকার রেকর্ড আছে। শেখ হাসিনার আশঙ্কা দেশে ফিরলে তিনি গ্রেপ্তার হতে পারেন, এমনকি তাকে খুন করাও হতে পারে, তাতেও তিনি বিচলিত নন। কারণ এর আগেও তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। 1975 সালে তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করার পর তিনি ও তার বোনকে দেশের বাইরে থাকতে হয়েছিল। সেখান থেকে 1981 সালে তিনি দেশে ফিরে সামরিক শাসনের বিরুদ্ধে প্রচারণার সময় তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। 1/11-এর পর তাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল এবং তখনকার তত্ত্বাবধায়ক সরকার গ্রেপ্তারও করেছিল। শেখ হাসিনা দিল্লি থেকে রয়টার্সকে বলেছেন তার দলের প্রায় সব নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। তাই তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, এবার আমি বাড়ি ফিরছি, একদিন তোমাদের সবাইকেই আসতে হবে। আমরা সবাই মিলে আদালতে আত্মসমর্পণ করব। তবে তিনি ফেরার বা আদালতে আত্মসমর্পণের কোনো দিন বা তারিখ উল্লেখ করেননি। তিনি বলেছেন তিনি ন্যায় বিচারে বিশ্বাস করেন এবং তিনি মনে করেন একবার কার্যক্রম শুরু হলে জনগণের কাছে এটি স্পষ্ট হয়ে যাবে আদালত কতটা হাস্যকর এবং তিনি সেটাই প্রমাণ করতে চান। শেখ হাসিনা বলেছেন তার ফেরার এই পরিকল্পনা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি, কারণ তিনি মনে করেন গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও ন্যায় বিচার গোপন আলোচনার বিষয় নয়। শেখ হাসিনা সরকারের উদ্দেশ্যে বলেছেন জনগণকে সিদ্ধান্ত নিতে দাও। বাংলাদেশের শেখ হাসিনা মোট 20 বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতন হলে 24-এর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এর মধ্যে ইউনূস সরকারের আমলে দ্রুত গতিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়। তার সাথে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
যদিও শুধু আওয়ামী লীগ নয়, আন্তর্জাতিক অনেক মহলের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্ন আছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা এবার বললেন তিনি দলের সিনিয়র নেতাদের নিয়ে একযোগে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। দর্শক, শেখ হাসিনা গত 2 বছরে দিল্লিতে থাকা অবস্থায় সংবাদ মাধ্যম থেকে লিখিত প্রশ্ন নিতেন এবং সেগুলোর উত্তর দিতেন, কিন্তু এর আগে কোনো টেলিফোন সাক্ষাৎকার দেননি। রয়টার্সকে দেওয়া প্রথম টেলিফোন সাক্ষাৎকারটিতে শেখ হাসিনা বলেছেন তিনি কখন ফিরবেন এবং কিভাবে ফিরবেন সে বিষয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে তার আলোচনা হয়নি। রয়টার্স বলছে শেখ হাসিনা এই প্রথমবারের মতো তার ফেরার একটি টাইমটেবল জানিয়েছেন, যেখানে শুধু তিনিই নন, আওয়ামী লীগের অন্য লিডাররাও ফিরবেন। তাদের মতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আছেন। তবে রয়টার্স আওয়ামী লীগের অন্য নেতাদের সাথে যোগাযোগ করতে পারেনি এবং তাদের মতামত জানতে পারেনি। শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ সরকার তাকে ফিরে নিতে চায় বলে দাবি করছে এবং তাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে চিঠি দিচ্ছে। এখন তিনি উল্টো নিজেই বলছেন আই উইল গো মাইসেলফ, মানে তিনি নিজেই ফিরবেন। শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে রয়টার্স বাংলাদেশ সরকার মুখপাত্রের মন্তব্য জানতে চেয়েও পায়নি। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। দর্শক, এতদিন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এখন শেখ হাসিনা নিজেই বলছেন তিনি ডিসেম্বরে ফিরবেন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশটির সরকার শেখ হাসিনার এই ফেরার জন্য প্রস্তুত কিনা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার এই ফেরা গত 2 বছর ধরে বাংলাদেশে যে রাজনৈতিক বিভাজন চলছে সেটিকে আরো তীব্র করতে পারে। রয়টার্স তাদের প্রতিবেদনে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক সাফল্যের কথা তুলে ধরে বলেছে 1975 সালের 15ই আগস্ট তার বাবা এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। এরপর শেখ হাসিনা গত অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। এক সময় তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, 17 কোটি মানুষের দেশের অর্থনীতি ঘুরিয়ে দেওয়ার কৃতিত্বও পেয়েছিলেন, কিন্তু সবশেষ তার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে ভিন্নমতকে দমন এবং গণতান্ত্রিক চেক অ্যান্ড ব্যালেন্স ভেঙে দেওয়ার অভিযোগ আছে। রয়টার্স বলছে শেখ হাসিনা এই অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি মনে করেন যখন একটি সরকার দীর্ঘ সময় ধরে কাজ করে তখন ভুল ঘটতে পারে। কোনো সরকার ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু সরকারের ভালো মন্দ ঠিক ও ভুল বিচার করার অধিকার জনগণের। তিনি এই রায় জনগণের উপর ছেড়ে দিয়েছেন। শেখ হাসিনার সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বলেছেন তারা হয়তো আমাকে দোষী সাব্যস্ত করেছে এবং আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না, কিন্তু তারা কেন আওয়ামী লীগকে স্থগিত করবে? আমরা যদি খারাপ কাজ করে থাকি তবে জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি নিয়ে অনলাইনে সভা করেছেন। এর আগে এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা শুরু হয়েছিল। সরকার পক্ষ থেকে সরাসরি কিছু না বললেও কাউন্টার অ্যাটাক হিসেবে আওয়ামী লীগের বিচার করার বিষয়টি সামনে আনা হয়েছে। এখন রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে টেলিফোন সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বলেছেন তিনি শুধু একা নন, দলের নেতাদের নিয়েই ফিরবেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে শেখ হাসিনার ফেরার আগে আওয়ামী লীগ বড় রকমের শোডাউন করতে চায়। সে লক্ষ্যে ঢাকা সহ অন্য মহানগর কমিটিগুলো গঠনের কাজ শুরু হয়েছে। প্রশ্ন হলো রয়টার্সের এই সাক্ষাৎকারের পর সরকারের প্রতিক্রিয়া কি হবে? আরেকটি প্রশ্ন হলো শেখ হাসিনা ফিরলে কি হবে? আইনজীবীরা মনে করেন শেখ হাসিনা দেশে ফিরলে আদালতে আত্মসমর্পণ করার পর আদালতে আপিল করবেন। সেক্ষেত্রে প্রথমে তার পক্ষের আইনজীবীরা মৃত্যুদণ্ড দেওয়ার রায়ের স্টে অর্ডার চাইবেন। যদিও শেখ হাসিনা আইনের দৃষ্টিতে একজন পলাতক এবং তার আবেদনের সময়সীমা পেরিয়ে গেছে, কিন্তু মৃত্যুদণ্ড বিধানের ক্ষেত্রে আসামি ফেরার পর আপিল করলে আদালত সাধারণত তা মঞ্জুর করেন। আইনজীবীদের একটি পক্ষ মনে করেন বাংলাদেশের যুদ্ধাপরাধের দায় নিয়ে মৃত্যুদণ্ড থেকে ফিরে সংসদ সদস্য হওয়ার নজির যেখানে আছে সেখানে রাজনৈতিক পট পরিবর্তনে অনেক কিছুই সম্ভব। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।